নমস্কার, আমি তিথি। সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত। ডায়াবেটিস ডায়েরির চতুর্থ পর্বে আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কি কি জটিলতা হতে পারে এবং এই জটিলতা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেই বিষয়েও আমরা জানব। এবং তারই সাথে ডায়াবেটিস নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণাগুলিতে যদি মানুষ ঠিক মতন মেনে চলে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখে তাহলে কি ক্ষতির সম্মুখীন হতে পারে সেই বিষয়ে আমরা সুবিস্তৃত জানব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অতনু আচার্য। আমাদের স্টুডিওয় আপনাকে স্বাগত স্যার। স্যার, আগের পর্বগুলোতে আমরা ডায়াবেটিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে এই যে জটিলতা, মানে নিয়ন্ত্রণে না রাখলে ডায়াবেটিস কি জটিলতা হতে পারে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। প্রথমেই আমরা ডায়াবেটিস রোগীদের যেটা বলি যে এই রোগকে গুরুত্ব দিতে হবে। একদম। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার। আমি বলি লোকে পেটে অম্বল গ্যাস হলে যতটা অস্থির হয়ে পড়ে, দেখা যাচ্ছে 350 বা 500 সুগার নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, সে অতটা অস্থির হয়ে পড়ছে না। এবং যেহেতু আশুভাবে ইমার্জেন্সি হিসাবে, অ্যাকিউট হিসাবে এর কোনো কমপ্লিকেশন দেখা যাচ্ছে না, লোকে এই অসুখটাকে অতটা পাত্তা দিতে রাজি নয়। তারও উপর জীবনশৈলী, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা, এগুলোকে লোকে আমল দিতে চায় না। কেননা সঙ্গে সঙ্গে তো তার কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে না। কিন্তু ডায়াবেটিস অসুখটাকে আমি অনেকটা এসকালেটরের সঙ্গে তুলনা করি। অর্থাৎ আপনি প্রথম স্টেপে পা দিয়েছেন, এসকালেটরটা চলতে শুরু করেছে, যেটাকে এখন একটা খুব ভালো টার্ম ইউজ করা হয়, কার্ডিওভাস্কুলার কন্টিনিউয়াম। এবার আপনি কিন্তু উপরে উঠবেন। ডাক্তারের কাজ হচ্ছে উপরে যাওয়াটাকে ঠেকানো নয়। অর্থাৎ আমি একতলা থেকে দোতলায় যাব, আমি অগ্রগতি আমার অসুখের হবেই। অগ্রগতি হওয়া মানে বিভিন্ন জটিলতারকে যে ত্বরান্বিত করা, সেই স্পেসটাকে কমানো। অর্থাৎ আমি বলতে চাইছি যে জটিলতাগুলোর স্পিডটাকে কমানো, জটিলতাগুলোর ঘটার স্পিডটাকে কমানো। অর্থাৎ একজন মানুষকে যদি আমরা জটিলতাহীনভাবে 80 বছর বয়স অবধি বাঁচিয়ে রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশনের ক্ষেত্রে অনেকখানি সাকসেসফুল বলতে পারবো। আবার যদি একটি লোক তার 40 বছর বয়সে সুগার হলো, 50 বছরের মধ্যে সে বিভিন্ন রকম কমপ্লিকেশনে আক্রান্ত হয়ে গেল, সেটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ফেলিওর হিসেবে ধরা হবে। এবং এতে ভয়ঙ্কর রকমভাবে গোটা বিশ্বে ম্যান পাওয়ার নষ্ট হচ্ছে, কাজের ওয়ার্কিং ডে নষ্ট হচ্ছে। এটা একটা গোটা বিশ্বে খুব বড় চিন্তার বিষয়। এবার এই জটিলতাগুলোর মধ্যে গ্রসলি দুটো ভাগে ভাগ করা যায়, দুটো আর্মে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আমি সেই জটিলতার মধ্যে না গিয়ে সোজাসুজি বলি যে সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস থেকে কার্ডিওভাস্কুলার ইলনেস এবং স্ট্রোক। অর্থাৎ ডায়াবেটিস থেকে হার্টের ক্ষতি হতে পারে এবং স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। সেটা রক্তপাত অথবা মাথায় রক্ত জমে যাওয়া, যে কোনোটাই হতে পারে। এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে যে কোনো রকম হার্ট ফেলিওর থেকে শুরু করে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, হার্টের বিভিন্ন ছন্দবদ্ধহীনতার অভাব, অ্যারিথমিয়া, সবই ডায়াবেটিস কিন্তু ত্বরান্বিত করে। তাহলে এই একটা গেল সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখের সমস্যা। ডায়াবেটিস থেকে চোখের সমস্যা হয় এবং দেখা গেছে যে মোটামুটি 12% মতো লোক ভারতবর্ষে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের মধ্যে 12% মতো লোকের কিন্তু এই রেটিনোপ্যাথি আছে। এবং তার মধ্যে 4% ভিশন ডিসেবিলিটিং রেটিনোপ্যাথিতে ভুগছে। অর্থাৎ তাদের কিন্তু বড় সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। এখন রেটিনোপ্যাথি ব্যাপারটা কি? রেটিনোপ্যাথি ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিস থেকে চোখের যে রেটিনা সেটি ক্ষতিগ্রস্ত হয়। আমরা এর বিভিন্ন প্যাথোফিজিওলজিক্যাল জটিলতায় না গিয়ে বলতে পারি যে এই যে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত একটা রুগী কখন বুঝতে পারে, তখন যখন সে ঝাপসা দেখে।
এবং এটি আস্তে আস্তে কিন্তু অন্ধত্বের দিকে রোগীকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং রেটিনা চেক আপ বছরে একবার অত্যন্ত প্রয়োজন। ডাক্তারবাবুর কাছে গিয়ে চক্ষু বিশেষজ্ঞের কাছে বলতে হবে, অথবা ডাক্তাররাও নিজেরা রেটিনা চেক আপ করেন যে আমার কিন্তু এই বছরে রেটিনা চেক আপটা করে দিতে হবে। দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে নেফ্রোপ্যাথি, অর্থাৎ ডায়াবেটিস থেকে কিডনি রোগ আক্রান্ত হওয়া। কিডনি রোগে একটা রুগী ডায়াবেটিস ছিল, সে ভালোই চলছিল, হঠাৎ তার কিডনি রোগ ধরে গেল। কি করে বোঝা যাবে? হয়তো তার পা ফুলতে শুরু করলো। এখন কিডনি রুগী ডায়াবেটিসে মানে যত কিডনি রুগী আছে যারা ক্রনিক কিডনি ডিজিজে ভোগে, তাদের মধ্যে একটা মেজরিটি পোর্শন কিন্তু ডায়াবেটিক। এবং গোটা ভারতবর্ষে যত ডায়াবেটিক রুগী আছে তাদের মোটামুটি 62% নেফ্রোপ্যাথিতে ভোগে। এক্ষেত্রে কি হয়, কিডনির যে ছাঁকনি, সোজা বাংলায় বলতে গেলে কিডনি যে ছাঁকনির কাজ করে সেটা নষ্ট হয়ে যাওয়াতে প্রচুর পরিমাণ প্রোটিন কিডনি দিয়ে বেরিয়ে যায় এবং ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, এবং তাতে করে আস্তে 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 কিডনির ফেলিওর হয়। এবং একটি কিডনি যখন ফেল করতে শুরু করে, কাজ করতে না পারে, তখন তার অন্যান্য যে সমস্ত লক্ষণ সেগুলো ধরা পড়ে, যেমন হাইপার টেনশন ইত্যাদি। এবং আলটিমেটলি এটি প্রোগ্রেস করতে করতে এন্ড স্টেজ কিডনি ডিজিজ অর্থাৎ ডায়ালিসিসের দিকে এগিয়ে যায়। অর্থাৎ রুগীকে তার কোনোদিনই কিডনির অসুখ ছিল না, কিন্তু ডায়াবেটিস থেকে তাকে এখন ডায়ালিসিসের রাস্তায় হাঁটতে হচ্ছে। তো এইটা একটা গেল সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথিও কিন্তু ডায়াবেটিসের একটা বড় জটিল সমস্যা। এগুলো সবই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। নিউরোপ্যাথিতে যেটা হয় সেটা হচ্ছে রুগী বলে আমার হাত পা ঝিনঝিন করছে, হাত পা অসাড় ভাব মনে হচ্ছে, হাত পা আমি ঠিকমতো চলতে পারি না। এবং এই সমস্যাগুলো এমনভাবে হয়, হাত পার অসাড়তা, যে অনেক সময় রুগীর পায়ে ক্ষত হয়ে গেলেও রুগী এটা জানতে পারেন না, বুঝতে পারেন না। একটা সময় ক্ষত ভয়ঙ্কর ক্ষতে পরিণত হয় এবং তাতে অনেক সময় পা কেটে বাদও দিতে হয়। সুতরাং এটা গেল নিউরোপ্যাথি। নিউরোপ্যাথিতে মোটামুটি 61.9% মতো ডায়াবেটিক পেশেন্ট গোটা ইন্ডিয়াতে ভুগছে। এবাদে আছে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, অর্থাৎ পায়ের যে সমস্ত শিরাগুলোতে আমাদের রক্ত সঞ্চালন করা হয়, শিরা না বলে ধমনী বলা ভালো, সেই ধমনীতে কিন্তু রক্ত সরবরাহ করার ক্ষমতা ধমনীগুলো হারিয়ে ফেলে। এর ফলে পায়েও বা হাঁটতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন রুগীরা হয়। তো এইগুলো গেল মোটামুটিভাবে ডায়াবেটিসের বড় বড় জটিলতা। কিন্তু এই জটিলতাতে হতাশ হওয়ার কিছু নেই। আমি আগেই বলেছি যে চিকিৎসকের কর্তব্যই হলো তার রুগীকে এই জটিলতাগুলোর হাত থেকে বাঁচিয়ে রেখে চিকিৎসা সুসম্পন্ন করা এবং তাকে একটি জটিলতা মুক্ত জীবন প্রদান করা। কেননা বারবার আমরা বলছি যে ডায়াবেটিসকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিওর করা যায় না। ডায়াবেটিস রিভার্সাল বলে এখনকার দিনে একটা কথা এসেছে, সেটা পরে কোনো সময় আলোচনা করা যাবে। কিন্তু ডায়াবেটিসকে কিওর করা যায় না। যেটা আমরা রুগীকে করতে পারি, একটি জটিলতা মুক্ত জীবন দিতে পারি। তার জন্য কি কি করতে হবে? তার জন্য প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস রোগটার সিরিয়াসনেস, যে গুরুত্ব, সেটাকে বুঝতে হবে। খুব দামি চিকিৎসার দরকার এখানে হয় না, এবং খুব প্রত্যেক মাসেই ডাক্তারবাবুর কাছে আসা, প্রত্যেক মাসেই নানাবিধ পরীক্ষা করারও দরকার হয় না। যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাডহারেন্স টু দ্য ট্রিটমেন্ট, অর্থাৎ একটি নিয়ম করে ডাক্তারবাবুর কাছে যাওয়া, নিয়ম করে ওষুধ খাওয়া, নিয়ম করে খাদ্যাভ্যাস মেনে চলা, নিয়ম করে শারীরিক ব্যায়াম করা। তার মাধ্যমে কিন্তু রুগী ভালো থাকতে পারে। এবং আমরা রুগীদের বলি যে নিয়ম করে আপনারা চিকিৎসকের কাছে যান, সেখানে গিয়ে HbA1c এবং চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষাগুলো করান, এবং অবশ্যই ভুলবেন না যে বছরে একবার কিডনি, হার্ট, চোখ এবং পায়ের চেক আপ করাতে। এই যদি আপনি করেন, খাদ্যাভ্যাস সঠিকভাবে মেনে চলেন এবং নিয়মিত ব্যায়াম করেন এবং নিয়মিত আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান, তাহলে ডায়াবেটিসের জটিলতা এড়িয়ে একটি সুস্থ সুন্দর জীবন যে কোনো ডায়াবেটিক রোগী কিন্তু যাপন করতে পারে। আচ্ছা,
মানে যেহেতু এই প্রসেসগুলো খুবই ধীরে ধীরে হয়, তো সেই ক্ষেত্রে মানুষ যেহেতু বুঝতে পারে না, সেই জন্য হয়তো গুরুত্ব দেয় না। কিন্তু আপনি বলতে চাইছেন যে গুরুত্ব দেওয়া উচিত এই ছোটো ছোটো বিষয়গুলিকে, দেখলেই আমাদের সেটা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু অনেক সময় এটাও হয়ে থাকে যে কিছু কিছু ভুল ধারণা আছে ডায়াবেটিসের ক্ষেত্রে, যেমন মনে হয় যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসা নিলে হয়তো ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বা মিষ্টি আমি অ্যাভয়েড করছি তার মানে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো এই ধারণাগুলোর ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, আর আমি মিষ্টি খাই না বলে আমার ডায়াবেটিস হবে না, এই কথাটা ঠিক না। ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু মিষ্টি কেউ যদি খায় তার সারা জীবন গাদা গাদা মিষ্টি খেয়েও ডায়াবেটিস না হতে পারে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা মিথ থাকে যেটা আমরা প্রায়শই দেখি, সেটা হচ্ছে ইনসুলিন নিয়ে। ইনসুলিন মানে আমার জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়া, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। সাময়িকভাবেও লোককে ইনসুলিন দেওয়া হয়। ডাক্তারবাবু আমাকে ওষুধ ধরিয়ে দিলেন, একবার ওষুধ ধরে নিলে নাকি শুনেছি সারা জীবন খেতে হয়। এক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে আস্তে আস্তে আপনার বিটা সেলগুলো ক্ষয়প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হতে থাকবে। সুতরাং ডায়াবেটিসের ক্ষেত্রে সুগার কন্ট্রোলে রাখার জন্য ওষুধের প্রয়োজন হতেই পারে, কিন্তু এরকম কোনো কথা নেই। আমি 2-1 জন রুগীকে আমার জীবনে পেয়েছি যারা শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করে এবং নিয়মিত ব্যায়াম করে তারা কিন্তু সুস্থ সুন্দর জীবন যাপন করছে ওষুধ ছাড়াই। তবে সেটা যে খুব সহজসাধ্য ব্যাপার সেটা কিন্তু নয়। আর আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে বলি যে এই ব্যাপারে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আপনি যে কোনো আয়ুর্বেদাচার্যের কাছেই যা গ্রহণ করছেন, আপনাকে কিন্তু নিজের ব্লাড সুগার লেভেলটি ঠিকমতো মনিটর করতে হবে। আপনি যে পন্থাই চিকিৎসা করুন না কেন, আপনার ক্ষেত্রে সেই পন্থাটি একটি বিজ্ঞান নির্ভর পন্থা হতে হবে এবং আপনাকেও নিজেকে মনিটর করতে হবে যে আপনার সুগারটা কন্ট্রোল থাকছে কি না। আর আমাদের শাস্ত্র অনুযায়ী যে ওষুধগুলো ব্যবহৃত হয় সেই ওষুধগুলো কিন্তু শরীরের পক্ষে হানিকারক না, কারণ অনেক ট্রায়ালের পরে এই ওষুধ বেরোয়। সুতরাং নিশ্চিন্ত মনে আমি দর্শক বন্ধুদের এটা আশ্বস্ত করতে পারি যে তারা কিন্তু সুগারের ওষুধগুলো খেতে পারেন। এর অনেক ভালো দিকও শরীরের প্রতি ইতিবাচক প্রভাবও রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর সুবিস্তৃতভাবে এই জটিলতাগুলো এবং সমাধানগুলো এবং তার সাথে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলোকে পুরো ক্লিয়ার করার জন্য। আশা করি আমাদের দর্শকরা খুবই উপকৃত হবেন। ধন্যবাদ, নমস্কার। আজকের চতুর্থ পর্বে আমরা জানলাম যে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে তার কি জটিলতা হতে পারে। তো অবশ্যই আপনারা নিয়মিত চেক আপ করান এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।